আদায় ব্যবস্থা ডিজিটাইজ না হলে বাড়বে না কর, জিডিপির অনুপাত। পর্যবেক্ষণ এনবিআরের দ্রুতই জনবল সংকট কাটিয়ে ওঠার আশা। বাণিজ্য হয়রানি বন্ধে স্বচ্ছতা নিশ্চিতের দাবি। বাগেরহাটে ডাকা 48 ঘন্টার হরতালে স্থবির মোংলা সমুদ্র বন্দর। ভারতের কঠোর আমদানি নীতিতে বেনাপোল বন্দরে দ্বিপাক্ষিক বাণিজ্যে ধস। সংকট কাটাতে কূটনৈতিক তৎপরতার দাবি। শেয়ার কারসাজির প্রমাণ, 7 ব্যক্তি প্রতিষ্ঠানকে 44,40,00,000 টাকা জরিমানা। পুঁজিবাজারে 5 বছরের জন্য নিষিদ্ধ এনআরবি ব্যাংকের সাবেক সিএফও কামরুল হাসান। অনেক ব্যাপারী এক জায়গায় হয়ে যেটা নির্ধারণ করবে সেটাই আমাদের ফিক্সড রেট হবে। কত বিক্রি হলো বা না হলো এটা আমরা কিছু জানি না। ভোক্তার কেনা দামের অর্ধেকও পান না কৃষক। মধ্যস্বত্বভোগীদের দৌরাত্মে হচ্ছেন বঞ্চিত। সরাসরি আড়তে বিক্রির আলাদা কাঠামো তৈরির পরামর্শ। এবং দুর্গাপূজায় বাংলাদেশ থেকে ইলিশ যাওয়ায় পশ্চিমবঙ্গে ব্যাপক উচ্ছ্বাস। স্থানীয় বাজারে দাম কমার আশা আমদানিকারকদের। দুই দেশের সম্পর্কেও ইতিবাচক প্রভাব। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময় বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। শুরুতেই জাকসু নির্বাচনের খবর। বহুল প্রতীক্ষিত জাকসু নির্বাচনে ভোট গ্রহণ চলছে। দীর্ঘ 33 বছর পর শিক্ষার্থীরা দেখল কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচন। ভোট গ্রহণ চলবে বিকেল 5টা পর্যন্ত। এবার কেন্দ্রীয় সংসদে 25 পদে লড়ছেন 177 জন। হল সংসদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 445 জন। কেন্দ্রীয় সংসদে ভিপি পদে 9 এবং জিএস পদে লড়ছেন 8 জন। তবে শেষ মুহূর্তে জিএস পদ থেকে সরে দাঁড়িয়েছেন একজন স্বতন্ত্র প্রার্থী। জাকসু নির্বাচনে মোট ভোটার 11,919 জন। ভোটারের 48.8%ই নারী। নির্বাচন কমিশনের তথ্য মতে জাকসু নির্বাচনে 21টি কেন্দ্রে বসানো হয়েছে 224টি বুথ। ক্যাম্পাস জুড়ে নিরাপত্তার দায়িত্বে পুলিশের পাশাপাশি আছে র্যাব ও আনসার সদস্য। আমার জীবনে আমি প্রথম আর কি ভোট দিতে এসেছি। আবার সারা বিশ্ববিদ্যালয়ের সবাই আমেজপূর্ণ পরিবেশে আর কি প্রচার প্রচারণা শেষ হয়েছে। আশা রাখছি আমেজপূর্ণ পরিবেশেই আবার বিশ্ববিদ্যালয়ে সকল ভোট সুষ্ঠুভাবে আর কি সম্পূর্ণ হবে। আমাদের ক্যাম্পাসে আসলে বহিরাগত যারা এবং এমনকি সাবেক শিক্ষার্থী যারা, তাদের এন্ট্রান্সটা রেস্ট্রিক্টেড, কিন্তু দেখা যাচ্ছে যে কিছু কিছু জায়গায় আসলে তাদের অবাধ বিচরণ দেখা যাচ্ছে। সো এটি যদি প্রশাসন খুব ভালোভাবে ডিল করতে পারে এবং আইন শৃঙ্খলা বাহিনী সহ প্রশাসনে যারা আছে তারা যদি ভালোভাবে এটি সমন্বয় করতে পারে, তাহলে আমি মনে করি যে 33 বছর পর এই নির্বাচন অনুষ্ঠিত হলেও এটি একটি ইতিহাস বা মাইল ফলক হয়ে থাকবে। এই জাকসু নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীরা গণতন্ত্রের প্রতি যে সবার একটা আকাঙ্ক্ষা, আগ্রহ, সেটার প্রতিফলন দেখতে পাচ্ছে। এই মুহূর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন ফারুক ভাইয়া রবিন, তুষার আহমেদ ইমন, মাহাদি ইসলাম ধ্রুব, জিন্নাতারা যশোয়া এবং মোজাফফর হোসাইন জয়। সরাসরি প্রথমে যাচ্ছি রবিনের কাছে। বাইরে বেশ বৃষ্টি হচ্ছে, বজ্রপাত হচ্ছে এবং অল্প কিছু সময় আগেও এখানে কিন্তু যে লোডশেডিং ছিল, তো এর মধ্যেই ভোট গ্রহণ চলছে। আমি এই মুহূর্তে মীর মোশাররফ হোসেন হলে রয়েছে এবং এই হলে মোট ভোটার রয়েছেন 464 জন। আমরা যা জানতে পেরেছি যে এখন পর্যন্ত 60 জনের মতো ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন এবং এই হলেই কিন্তু ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী শেখ সাদি হাসান এবং শিবির সমর্থিত ভিপি প্রার্থী আরিফুল্লাহ আদিব, এ দুজনেই কিন্তু যে তাদের ভোট দিয়েছেন অল্প কিছু সময় আগে। এবং একটি বিষয় যদি আপনাদেরকে জানাতে চাই, এই দুজনেই কিন্তু বেশ পাল্টাপাল্টি অভিযোগ করেছেন এবং উভয়ের বক্তব্যে যে বিষয়টি ছিল যে নানা ধরনের অসঙ্গতি রয়েছে এবং সে জায়গায় যে প্রশাসনকে কাঠগড়ায় দাঁড় করানো হয়েছিল এবং তারা যে কথাটি বলছিলেন যে এইসব বিষয়ে প্রশাসনকে নানা ধরনের অভিযোগ দেওয়া হলেও বা প্রশাসনের সেগুলো নজরে আনা হলেও প্রশাসন সেরকম কোনো ব্যবস্থা নেয়নি। এই ধরনের অভিযোগগুলো কিন্তু যে ছাত্রদল এবং শিবির উভয়ের সমর্থিত যে ভিপি প্রার্থী তারা কিন্তু করেছেন এবং ছাত্রদলের তরফ থেকে যে কথাটি বলা হচ্ছে যে একটি সংগঠনকে সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করছে প্রশাসন এবং হলে হলে গিয়ে শিবির সভাপতি শিক্ষার্থীদের ম্যানিপুলেট করার চেষ্টা করছেন, এমনটাও কিন্তু যে অভিযোগ করছেন
যে ছাত্রদলের পক্ষ থেকে, অন্যদিকে শিবিরের পক্ষ থেকে কিন্তু যে একই ধরনের অভিযোগ করা হয়েছে। তারা বলছেন যে ক্যাম্পাসে প্রাক্তন শিক্ষার্থীদের যে আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে এবং অন্যদিকে অতিরিক্ত ব্যালট পেপার যে হলগুলোতে পাঠানো, সেগুলো নিয়ে কিন্তু যে ছাত্রদল এবং শিবির উভয়ের পক্ষ থেকেই কিন্তু যে শঙ্কা প্রকাশ করা হয়েছে। তবে উভয় প্যানেলের পক্ষ থেকেই যে কথাটি বলা হয়েছে, যদি ভোট সুষ্ঠু অবাধ হয় তাহলে ফলাফলের রেজাল্ট বা ফলাফল যাই হোক না কেন সেটি তাদের মানতে আপত্তি নেই। তো আমরা একটু অন্য হলের খবরাখবরও জানবো। শুরুতে আমি যাব আমার সহকর্মী সাদিক ইমনের কাছে, তুষার ইমনের কাছে। ইমন, দীর্ঘ ৩৩ বছর পর জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং শিক্ষার্থীদের মধ্যে এক চরম আমেজ কাজ করছে এবং বেলা বাড়ার সাথে সাথে কিন্তু শিক্ষার্থীদের লাইনটিও আসলে দীর্ঘ হচ্ছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কাজী নজরুল ইসলাম হলে, যেখানে হল অফিসে আসলে নির্বাচনের আয়োজন করা হয়েছে এবং 16টি বুথ স্থাপন করা হয়েছে এখানে, এবং ভোটাররা সুষ্ঠুভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন এবং বেলা যত বাড়ছে ভোটারদের লাইনও কিন্তু তত দীর্ঘ হচ্ছে এবং বেশিরভাগের সাথে আমাদের কথা হয়েছিল যে তারা দুপুরের পরের দিকে বেশি ভোট দিতে আসবেন। কাজী নজরুল ইসলাম হলে ভোটাধিকার প্রয়োগ করবেন মোট 991 জন। এর মধ্যে স্নাতক পর্যায়ের শিক্ষার্থী আছেন 980 জন এবং স্নাতকোত্তর পর্যায়ের আছেন 11 জন। এই মোট 991 জন শিক্ষার্থী এখানে তাদের ভোট দিবেন। এখানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অর্থাৎ জাকসু নির্বাচনে কিন্তু স্বতন্ত্র প্রার্থীদের বাইরেও 7টি প্যানেলে প্রার্থীরা নির্বাচনে অংশগ্রহণ করেছেন। এর মধ্যে আছে ছাত্রদল সমর্থিত প্যানেল, গণতান্ত্রিক ছাত্রদল সমর্থিত শিক্ষার্থী ঐক্য ফোরাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুর রশিদ জিতুর নেতৃত্বে একটি স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন, বামপন্থী সংগঠনগুলোর সম্প্রীতির ঐক্য এবং ছাত্র শিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট প্যানেল। এছাড়া বামপন্থী সংগঠনগুলোর অপর অংশের আরেকটি প্যানেল গঠন করা হয়েছে, যেটি সংসপ্তক পর্ষদ, এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক জোটের একাংশের মুখপাত্র মাহফুজ ইসলামের নেতৃত্বে 8 সদস্যের আরেকটি প্যানেল গঠন করা হয়েছে, সেটি হলো স্বতন্ত্র অঙ্গীকার পরিষদ। এবং এই প্যানেলগুলোর আওতায় কিন্তু প্রার্থীরা ভোটে দাঁড়িয়েছেন এবং শিক্ষার্থী যারা ভোটার তারা তাদের ভোট পেপারগুলো আসলে ব্যালট বক্সে স্থাপন করছেন এবং সবাই তাদের যত বেলা বাড়ছে ততই তাদের দীর্ঘ হচ্ছে এবং শিক্ষার্থীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। অপর প্রান্তে দাঁড়িয়ে আছেন মাহাদি ইসলাম ধ্রুব। আমরা এখন চলে যাচ্ছি জাকসু নির্বাচনের সর্বশেষ খবর জানতে তার কাছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মতে পৃথিবীর সবচেয়ে সুন্দর বৃষ্টি বলে এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হয় এবং আজকের এই বৃষ্টি এক অন্য আমেজ নিয়ে বিশ্ববিদ্যালয়ে এসেছে, কারণ দীর্ঘ 33 বছরের প্রতীক্ষার অবসান আজ ঘটেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পেতে যাচ্ছে তার পরবর্তী ভিপিকে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 33 বছর পরের এই জাকসু ইলেকশনে পুরো ক্যাম্পাসে কিন্তু এক ধরনের উৎসবের আমেজ বইছে। সেই উৎসবকে আরও রাঙাতে যেন আকাশ থেকে বৃষ্টি ঝরছে এবং এই বৃষ্টি এই উৎসবকে দ্বিগুণ করে দিয়েছে। শিক্ষার্থীদের যেই উন্মাদনা, শিক্ষার্থীদের যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাসকে অন্য এক মাত্রা দিয়েছে এই বৃষ্টি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু নির্বাচনের সকাল থেকে আমরা বিভিন্ন কেন্দ্র ঘুরেছি। আমার কাছে এই মুহূর্তে 3টি কেন্দ্রের তথ্য আমি আমার দর্শকদের উদ্দেশ্যে জানাতে চাই। সেটি হচ্ছে সকাল থেকে এখন পর্যন্ত আলবেরুনি হলে যে হলটির শিক্ষার্থী সংখ্যা প্রায় 210, সেখানে ভোট পড়েছে 25টি। একই সঙ্গে সালাম বরকত হলে 299 জন শিক্ষার্থী, সেখানে ভোট পড়েছে 23টি এবং কামাল উদ্দিন হলে 333টি ভোটার যেখানে রয়েছে সেখানে ভোট পড়েছে 25টি। তো এখন পর্যন্ত এই ছিল আমার কাছে তথ্য। তবে যেটি বলা হচ্ছে যে কালকে সারা রাত ক্যাম্পাসে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, যার কারণে শিক্ষার্থীরা রাত জেগেছে, অর্থাৎ সকালবেলা তারা এখনো ভোট কেন্দ্রে উপস্থিত হতে পারছে না। তবে যেটি বলা হচ্ছে, শিক্ষার্থীদের সঙ্গে আমরা কথা বলে যেটি জানলাম, প্রার্থীদের সঙ্গে কথা বলে যেটি জানলাম, তাদের যেটি প্রত্যাশা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি আরও বাড়বে এবং এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তায় কিন্তু আমরা দেখেছি যে কয়েক স্তরের নিরাপত্তা কর্মীরা তারা কাজ করছেন এবং একই সঙ্গে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আমরা প্রক্টরের সঙ্গে কথা বলেছিলাম, যিনি এই নির্বাচনের সদস্য সচিব। তিনি যেটি বলেছেন যে এই নির্বাচনকে নির্বিঘ্ন করার জন্য সকল ধরনের প্রস্তুতি কিন্তু শেষ এবং তিনি যেটি বলছেন বিকেল 5টার মধ্যে এই সুষ্ঠু স্বাভাবিকভাবে এই নির্বাচন সম্পন্ন করা সম্ভব হবে। তো এই ছিল সমাজবিজ্ঞান অনুষদের সামনে থেকে আমার কাছে থাকা সবশেষ। আমরা চলে যাব আমাদের আরেক সহকর্মীর কাছে, জানবো তার কাছে থাকা সবশেষ কি তথ্য রয়েছে।
আমি আছি এখন তারামন বিবি হলের সামনে। সকাল থেকে 5টি হলে আমি ঘুরেছি, তবে এই হলে নির্দিষ্ট কিছু অভিযোগ উঠেছে। অভিযোগ করেছেন শিক্ষার্থীরা, আমাদের কাছে অভিযোগ করেছেন প্রার্থীরা। শিক্ষার্থীরা অমোচনীয় কালির দাগ ভোট যে একজন ভোটারকে দেয়া হয়, সেই কালির দাগটা এই হলে দেয়া হচ্ছে না। এবং আমরা দেখেছি আমাদেরকে ভিপি পদপ্রার্থীরা বলেছেন যে তারাও এই হলে এসেছে এবং তাদেরকে আসলে অব্যবস্থাপনার অভিযোগ তুলতে দেখেছি আমরা। এবং তাদের সঙ্গে কথা বলার পর আমরা রিটার্নিং অফিসারের সঙ্গে কথা বলেছি। রিটার্নিং অফিসার বলেছেন যে তিনি আসলে জানতেন না, তিনি জানতেন যে অমোচনীয় কালির দাগ আসলে দেয়া হবে না। এ নিয়ে তিনি আমাদেরকে এমনটাই জানিয়েছেন। এবং আমাদেরকে যেমনটা আপনাদের বলছিলাম যে প্রার্থীরা অভিযোগ করেছেন, আমরা একটু একজন প্রার্থী এজিএস পদপ্রার্থী নারী একজন ফারিয়া জামান নিকি, তার সঙ্গে একটু কথা বলতে চাইবো। তিনিও সেই একই অভিযোগ নিয়ে এবং আরও বেশ কিছু অভিযোগ নিয়ে এই হলে এসেছেন। একটু বলবেন যে আপনারা আসলে কি কি অভিযোগ পেয়েছেন এবং অভিযোগ পেয়ে এই হলে এসেছেন? গতকালকে রাত 2টার দিকে আমাদেরকে বলা হলো যে পোলিং এজেন্ট নিযুক্ত দিতে। রাত 2টার দিকে পোলিং এজেন্ট নিযুক্ত, এটা কত বড় অনিয়ম, অব্যবস্থাপনা, এটা বলার অপেক্ষা রাখে না। কিন্তু নির্বাচন কমিশনে যে কোনো অভিযোগ করতে গেলেই বলে যে ভোট বানচাল, জাকসু বানচাল, এগুলো আমরা বলতে চাই। তাই আমরা রাত 2টা থেকে ভোর পর্যন্ত অনেক কষ্টে পোলিং এজেন্ট ম্যানেজ করেছি এবং কোনো হলে আমাদের পোলিং এজেন্ট ঢুকতে দেওয়া হয় নাই এই মর্মে যে পোলিং এজেন্ট ঢুকতে দেওয়া হইলে যে অ্যাপ্লিকেশনটা করে সেটাতে নাকি যে প্রার্থীর পোলিং এজেন্ট সেইটার সাইন লাগবে। আবার ধরেন কিছু হলে বলা হচ্ছে প্রার্থীর পোলিং এজেন্ট না, প্যানেলের পোলিং এজেন্ট দিতে হবে এবং সেটি একটি। তো ধরেন এই যে পুরো কনফিউশনটা, এই যে পুরো এতক্ষণ পোলিং এজেন্ট ঢুকতে দেওয়া হলো না, বা কোনো ক্ষেত্রে প্রার্থীর পোলিং এজেন্ট, কোনো ক্ষেত্রে প্যানেলের পোলিং এজেন্ট, তাহলে স্বতন্ত্র প্রার্থীরা কী করবে সেটারও একটা প্রশ্ন থেকে যায়। এই যে একটা কনফিউশন এবং অব্যবস্থাপনা, এটা তো আমাদের মনে সন্দেহের জন্ম দেয়। এছাড়াও দেখছিলাম যে এই হলে আপনারাও বলছিলেন, শিক্ষার্থীরাও বলছিল অমোচনীয় কালির দাগ দেওয়া। হ্যাঁ, যেমন ধরেন আমার হলে কিন্তু নওয়াব ফয়জুনের সাথে আমি ভোট দিয়েছি, আমার কালি দেওয়া হয়েছে। কিন্তু শুধু এই হলে না, আমরা আরও অভিযোগ পাচ্ছি কিছু হলে এই যে কালির দাগ দেওয়া হচ্ছে না। আমাদের হল প্রভোস্ট জানিয়েছেন যে কালির দাগ দেওয়াটার নাকি নিয়মই ছিল না, যেহেতু সাইন নেওয়া হচ্ছে। তাহলে কিছু হলে কালির দাগ দেওয়া হবে, কিছু হলে দেওয়া হবে না, এটাও তো এক ধরনের অব্যবস্থাপনার আপনার সুযোগ দেয়। এবং এই সবগুলোই যে চূড়ান্ত সিদ্ধান্তহীনতা এবং চূড়ান্ত প্ল্যানিংয়ের অভাব, এটাই প্রমাণ করে। আপনাকে ধন্যবাদ নিকি আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমাদের এজিএস পদপ্রার্থী ফারিয়া জামান নিকি জানাচ্ছিলেন কিছু অব্যবস্থাপনার কথা। তারা বলছেন যে প্রশাসনের অব্যবস্থাপনার কারণে কিন্তু এমন অভিযোগ তারা তুলতে পারছেন। এবং এখন পর্যন্ত এই ছিল আমার কাছে তারামন বিবি হল থেকে যে অভিযোগগুলো উঠেছে এবং সর্বশেষ নির্বাচন প্রক্রিয়ার সবশেষ খবর। আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অন্য প্রান্তে আছেন আমাদের আরেক সহকর্মী মোজাফফর হোসেন জয়, তার কাছ থেকে জানবো সেখানকার সর্বশেষ খবর। জয়। ধন্যবাদ যশোয়া। আমি রয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সিনেট হল, যেখানে মূলত নির্বাচনের প্রধান কার্যালয় অবস্থিত। এখানের থেকেই মূলত পুরো নির্বাচন মনিটরিং করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এই সিনেট হলে, অর্থাৎ নির্বাচন কার্যালয়ে এখানে উপস্থিত রয়েছেন প্রধান নির্বাচন কমিশন সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং উপস্থিত রয়েছেন এই বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহ অনেক কর্মকর্তা। তো আমরা এখান থেকে মূলত যে জিনিসগুলি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে পুরো বিষয়গুলি মনিটরিং করা হচ্ছে এবং বলা হচ্ছে যে এখান থেকে অভিযোগ অনুযোগ এবং সবকিছু তারা দেখছেন। শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আমরা এখন একটু কথা বলতে চাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে নির্বাচনের দায়িত্বে রয়েছেন, যিনি নির্বাচনের সদস্য সচিব, তার সাথে কথা বলতে চাই। স্যার, আপনার কাছে জানতে চাবো যে এই পর্যন্ত কেমন ভোট পড়ছে এবং ভোটের পরিসংখ্যান কত? আমরা জানি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ 32 বছর পরে জাকসু সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে খুব উৎসবমুখর পরিবেশে। স্বভাবতই আমাদের শিক্ষার্থীরা আজকে তাদের ছাত্র জীবনে, স্টুডেন্ট লাইফে, বিশ্ববিদ্যালয় জীবনে একটি অন্যতম একটি দিন। তো তারা আমরা দেখতে পাচ্ছি যে উৎসবমুখর পরিবেশে ভোট প্রদান করছে। তবে আমরা যেটা আশা করছি আর কিছুক্ষণ পরে 12টার পরে সেই ভোট পড়ার যে রেট আছে সেটা আরো বৃদ্ধি পাবে। আমরা দেখতে পাচ্ছি যে ধীরে ধীরে কোনো হলে, বিশেষ করে শিক্ষার্থীদের হলে অনেক বেশি ভোটের যে টার্ন আউট। তা আমরা আশা করি যে আমাদের এই নির্বাচনে 70 থেকে 80% বা 85% ভোট কাস্ট হবে ইনশাল্লাহ। ধন্যবাদ। যেটি শুনছিলেন যে নির্বাচন তার ভালোভাবে চলছে এবং সবাই ভোট প্রয়োগ করছেন। এখানে রয়েছেন পুলিশের সহকারী ডিআইজি, ঢাকা রেঞ্জের উপস্থিত রয়েছেন, একই সাথে নির্বাচন
কমিশনের যিনি প্রধান আছে তিনি উপস্থিত আছেন। আমরা নির্বাচনের আরো খবর জানবো প্রতি ঘন্টায় ঘন্টায়। এখন এই পর্যন্তই আমার কাছে ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে জাকসু নির্বাচনের সর্বশেষ তথ্য। উৎসবমুখর পরিবেশে জাকসু নির্বাচনে ভোট গ্রহণের খবর জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মীরা। এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ইসির ভূমিকা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন ছাত্রদল সমর্থিত জাকসুর ভিপি প্রার্থী শেখ সাদি হাসান। একটি গোষ্ঠীকে বাড়তি সুবিধা দিতে অতিরিক্ত ব্যালট ছাপানোর অভিযোগ তার। এদিকে বাড়তি ব্যালট ছাপানো নিয়ে পাল্টা অভিযোগ করেছেন শিবির সমর্থিত ভিপি প্রার্থী আরিফ উল্লাহ আদিব। অসঙ্গতি লক্ষ্য করছি আমরা। সে অসঙ্গতিগুলোর কথা যদি বলি, প্রথমেই আসে প্রাক্তন শিক্ষার্থীদের কথা, যে বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচন কমিশন বলেছিলেন আজকে সকাল 6টা থেকে ক্যাম্পাসে কোনো সাবেক শিক্ষার্থী থাকতে পারবে না। কিন্তু আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে ক্যাম্পাসে এখন পর্যন্ত সাবেক শিক্ষার্থীদের আনাগোনা লক্ষ্য করছি। বিভিন্ন ভোট কেন্দ্রের পাশেই তাদের অবস্থান দেখতে পাচ্ছি। এই বিষয়টা আমাদেরকে একটু চিন্তার মধ্যে ফেলে দেয়। গতকাল থেকে এখন পর্যন্ত প্রশাসনের বিভিন্ন জায়গাতে বিভিন্ন অসঙ্গতি এবং গাফিলতি একই সাথে তাদের মনে হয় স্বজনপ্রীতি লক্ষ্য করেছি। এই নির্দিষ্ট একটি ছাত্র সংগঠন এবং আমরা জানি 24-এর যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ এবং তার সংগঠন নিষিদ্ধ ছাত্রলীগকে পুনর্বাসিত করে এমন একটি প্রার্থী, তাদের বিষয়ে প্রশাসন খুবই উদাসীন এবং তাদেরকে বিভিন্নভাবে সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছে। জাকসু নির্বাচনের প্রকাশিত প্রার্থীদের তালিকায় আপত্তি গ্রহণ নিষ্পত্তি আজ। পরে 13 সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার এবং 14 সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর শুরু হবে নির্বাচনী প্রচারণা। এ বিষয়ে ক্যাম্পাস থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী মওদুদ রানা। সরাসরি যাচ্ছে তার কাছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ, সিনেট ছাত্র প্রতিনিধি এবং হল সংসদ নির্বাচনে মনোনয়ন ফিরে পেতে আপিল এবং একই সাথে যেসব ছোটোখাটো ত্রুটি আছে সেগুলো সংশোধনের জন্য আবেদন করছেন এখানে যারা প্রার্থী হয়েছেন তারা। এবং এখন পর্যন্ত রাকসু এবং সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে যারা মনোনয়নে বাদ পড়েছেন এমন 2 জন তারা এখানে আবেদন করেছেন এবং নামের বানানের ভুল এবং এমন ছোটোখাটো ত্রুটি এটি সংশোধনের জন্য 3 জন আবেদন করেছেন। সব মিলিয়ে 5 জন আবেদন করেছেন। এবং গতকাল যখন প্রাথমিক তালিকা এখানে প্রকাশ করা হয় সে সময় রাকসু এবং সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে 7 জন বাদ পড়েছিলেন। এর মধ্যে একজন ভিপি প্রার্থী ছিলেন, অন্যদিকে একজন জিএস প্রার্থী ছিলেন। এবং আমরা যেটি দেখেছি যে সকাল থেকে যারা এসেছেন তারা প্রধান রিটার্নিং কর্মকর্তা নিকট তারা আবেদন করেছেন এবং সেই আবেদনের প্রেক্ষিতে দুপুরে শুনানি হওয়ার কথা এবং দুপুর 2টার পরে সেই আবেদনগুলো নিষ্পত্তি করার কথা। এদিকে হল সংসদ নির্বাচনে এখানে মনোনয়ন জমা দিয়েছিলেন 603 জন প্রার্থী। এর মধ্যে 5 জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে এবং তারাও আবেদন করেছেন সংশ্লিষ্ট হলগুলোতে। সেটি নিয়েও দুপুর 2টায় শুনানি হবে এবং শুনানির পর সেগুলো আসলে নিষ্পত্তি করা হবে। শিক্ষার্থীরা যেটি বলছেন খুবই ছোটোখাটো যে অসঙ্গতিগুলো রয়েছে, অর্থাৎ স্বাক্ষর, ব্যাংকের যে টাকা জমা দেওয়ার স্লিপ সেগুলো না থাকার কারণেই আসলে তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তারা প্রয়োজনীয় কাগজপত্র জমা দিচ্ছেন এবং তারা আশা করছেন যে দুপুরে যে শুনানি হবে সেই শুনানিই তারা প্রার্থী ফিরে পাবেন। সব মিলিয়ে এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে সর্বশেষ। রাষ্ট্র নির্বাচনের আগের প্রস্তুতির বিষয়ে সার্বিক বিষয় জানতে সরাসরি ছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। রাজস্ব আদায় জনবল ঘাটতি দূর করার পাশাপাশি কর ব্যবস্থাপনাকে ডিজিটাইজেশন করতে না পারলে বাড়বে না কর জিডিপির অনুপাত, এমন পর্যবেক্ষণ স্বয়ং রাজস্ব বোর্ড এনবিআরের। রাজস্ব আদায় ও নীতি বিভাগ আলাদাভাবে কাজ করা শুরু করলে এই সংকট কাটবে বলে প্রত্যাশা সংস্থাটির। বাণিজ্য দুর্নীতি হয়রানি বন্ধে এনবিআরকে স্বচ্ছ শক্তিশালী করার দাবি ব্যবসায়ী নেতাদের। SM আরেফিনের রিপোর্ট। দেশের উন্নয়ন ও পরিচালন পরিকল্পনায় যখন ব্যয় বাড়ছে প্রতি বছর, তখন জিডিপির তুলনায় কমছে রাজস্ব আদায়। এমনই তথ্য দিচ্ছে এনবিআর। সংস্থাটির তথ্য, গেল 24-25 অর্থ বছরে দেশের কর জিডিপির অনুপাত নেমেছে 6.6%। আগের অর্থ বছর যা ছিল 7.4%। অথচ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে চলতি অর্থ বছরে তা 9% উন্নীত করার তাগাদা রয়েছে ঋণদাতা উন্নয়ন সহযোগী IMF-এর। যদিও বিশ্বের কর জিডিপির আদর্শ মান ধরা হয় 16 থেকে 17%।
কর জিডিপির অনুপাতের এমন নাজুক অবস্থার কারণ হিসেবে জনবল ঘাটতি ও রাজস্ব আদায় ব্যবস্থাপনায় ডিজিটাইজেশনের অভাবকে দায়ী করছে স্বয়ং জাতীয় রাজস্ব বোর্ড। আমরা যদি যে কম্পোনেন্টগুলো আমাদের দরকার, যে জায়গায় স্ট্রেনথেন করা দরকার, যে জায়গায় ক্যাপাসিটি বিল্ডিং করা দরকার, যেখানে আমাদের লজিস্টিক্সের অনেক অভাব আছে, আমাদের যে ম্যান পাওয়ারের তো জানেনই যে কী পরিমাণ ম্যান পাওয়ারের ঘাটতি আছে, সেই বিষয়গুলো যখন একটা বিভাগ থাকবে তখন যত সহজে এটি পূরণ করা সম্ভব সেটি কিন্তু আসলে এটা বোর্ডের আন্ডারে অনেক সময় করা সম্ভব হচ্ছে না। অবশ্য শিগগিরই জনবল সংকট দূর হওয়ার ব্যাপারেও আশাবাদী সংস্থাটি। একই অর্গানাইজেশন যখন দুটি কাজই করবে তখন কনসেন্ট্রেশনের জায়গাটা আপনারা বুঝতে পারেন যে কিছুটা হলেও ঘাটতি দেখা যায়। যখন আলাদা আলাদা হবে তখন এটা অনেক বেশি পরিপূর্ণ হওয়ার, অনেক বেশি ট্রান্সপারেন্সির জায়গাটাও অনেক বেড়ে গেল এবং অভিজ্ঞতার কাজটি বিশেষভাবে কাজে লাগানোর একটা সুযোগও তৈরি হচ্ছে। এনবিআর এর সংকট কাটলে ও কর ব্যবস্থাপনা স্বচ্ছ ও জবাবদিহিতামূলক করতে পারলে শুধু কর জিডিপির অনুপাতই বাড়বে না, ব্যবসা বাণিজ্যে কমবে হয়রানি, দুর্নীতি। পুরোপুরি অটোমেশন করা এবং কিছুটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করাটা আসলে এখন খুবই দরকার। কোনো কারণে অকারণে একটা দীর্ঘসূত্রিতার ব্যবস্থা করা হয়, পরে স্পিড মানির মাধ্যমে আবার সেটাকে ছাড়ার একটা প্রবণতা খুব কমন অনেক দিন ধরেই আছে। এই জায়গাগুলো থেকে তখন অনেকাংশে রেহাই পাওয়া যাবে, সরকারেরও যেমন সুবিধা হবে, ব্যবসায়ীদেরও সুবিধা হবে। 2034-35 অর্থ বছরে দেশের কর জিডিপির অনুপাত 10.5% ঠেকাতে কাজ করছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশি পণ্য আমদানিতে ভারতের কঠোর নীতিতে বেনাপোল বন্দর দিয়ে ব্যাপকভাবে কমেছে দ্বিপাক্ষিক বাণিজ্য। বন্দর কর্তৃপক্ষের হিসাব বছর ব্যবধানে আমদানি কমে নেমেছে 1/3, আর 3 থেকে 4 ভাগ কমেছে রফতানির পরিমাণ। এতে রাজস্ব আদায়েও পড়েছে নেতিবাচক প্রভাব। পরিস্থিতির উন্নয়নে বাণিজ্য কঠোরতা শিথিলে কূটনৈতিক তৎপরতা বাড়ানোর দাবি জানিয়েছেন আমদানিকারকরা। আজিজুল হকের তথ্য, শাওন হোসেনের ছবিতে রিপোর্ট। গত বছরের 5 আগস্ট দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর নেতিবাচক প্রভাব পড়ে বাংলাদেশ ভারত দ্বিপাক্ষিক বাণিজ্যে। বাংলাদেশে বিভিন্ন পণ্য আমদানিতে যেমন আসতে থাকে ভারতের নিষেধাজ্ঞা, তেমনি স্থানীয় শিল্পের সুরক্ষায় আমদানি সংকোচন নীতিতে হাঁটতে থাকে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। বেনাপোল বন্দরের আমদানি পরিসংখ্যান স্বাভাবিক সময়ে যেখানে দৈনিক 550 থেকে 600 ট্রাক পণ্য ভারত থেকে আসতো, বর্তমানে আসছে 180 থেকে 200 ট্রাক। পণ্য রফতানি 250 থেকে 300 ট্রাক থেকে নেমেছে 50 থেকে 70 ট্রাকে। আমদানি এবং রপ্তানি অনেক কমে গেছে। এইভাবে যদি চলতে থাকে তাহলে এখানে সরকার ব্যাপক আকারে একটা রাজস্ব হারাচ্ছে এবং আমাদের ব্যবসায়ীরাও কোটি কোটি টাকার ব্যবসায়ী ক্ষতিগ্রস্তর সম্মুখীন হচ্ছে। ভারতের কঠোর বাণিজ্য নীতির কারণে কমেছে রাজস্ব আদায়ও। আমদানি পণ্যের উপর ভারত সরকারের নিষেধাজ্ঞার কারণে বেনাপোল বন্দর দিয়ে রেলপথে আমদানি অনেকাংশে কমে গেছে, যার ফলে বাংলাদেশ রেলওয়ে তার টার্গেট অনুযায়ী রাজস্ব আয় করতে পারছে। বাণিজ্য নিষেধাজ্ঞা শিথিল করতে সরকারের কূটনৈতিক তৎপরতা বাড়ানোর দাবি জানিয়েছেন আমদানিকারকরা। একের পর এক বাণিজ্যিক নিষেধাজ্ঞার কারণে আমদানি রপ্তানির বেনাপোল বন্দরে অর্ধেকের নিচে নেমে গেছে। এই সবের থেকে উত্তরণের জন্য সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি। তথ্য বলছে গত অর্থ বছর বেনাপোল বন্দর দিয়ে পণ্য আমদানি কমেছে 6,31,330 মেট্রিক টন ও রফতানি কমেছে 75,232 মেট্রিক টন। সময় সংবাদ, বেনাপোল। বাগেরহাট জেলার 4টি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে ডাকা টানা 48 ঘন্টা হরতালে স্থগিত হয়ে পড়েছে মংলা সমুদ্র বন্দর। বিস্তারিত জানাতে বন্দর এলাকায় আছেন সহকর্মী মাহমুদ হাসান, সরাসরি যাচ্ছে তার কাছে। বেসিক্যালি যে জাহাজগুলো রয়েছে বিদেশি পণ্য নিয়ে আসা, যে পণ্য খালাসের অপেক্ষায় যে জাহাজগুলো, সেখানে কার্যক্রম কিছুটা চললেও কিন্তু নৌপথ সম্পূর্ণ বন্ধ থাকার কারণে মোংলা বন্দরের পশু চালানে কিন্তু প্রায় 1000-এরও বেশি কার্গো এবং লাইটার জাহাজ অবস্থান করছে। তারা কিন্তু এখান থেকে দেশের অন্যান্য স্থানে যেতে পারছে না। এছাড়া বন্দর জেটির ভিতরে কার্যক্রম মোটামুটি বন্দর কর্তৃপক্ষ সড়ক পথ অবরোধ থাকার কারণে কিন্তু বন্দর জেটি থেকে কোনো পণ্য নিয়ে দেশের অন্যান্য জায়গায় যেতে পারছে না। এছাড়া কিন্তু ইপিজেড এবং ইকোনমিক জোন সহ যে এখানে 53টি শিল্প প্রতিষ্ঠান রয়েছে, সেই শিল্প প্রতিষ্ঠানের যে পণ্যগুলো নিয়ে এসেছে, সেই পণ্যগুলোর মালামাল কিন্তু এখান থেকে সড়ক পথে কোথাও নিয়ে যেতে পারছে না। এছাড়া
এই যে বাগেরহাট জেলার 4টি আসনকে পুনর্বহলের দাবিতে কিন্তু এলাকায় সম্পূর্ণ কিন্তু সেখানে ওই করে রেখেছে। এই ছিল আমার কাছে মোংলা বন্দর থেকে সর্বশেষ খবর। এখন সরাসরি ছিলাম মোংলা সমুদ্র বন্দরে। সপ্তাহের শেষ কার্যদিবসের সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় চলছে ঢাকার পুঁজিবাজার লেনদেন। এই মুহূর্তে বাজার পরিস্থিতি জানাতে চলে যাচ্ছে ডিএসসির ওয়েবসাইটে। দর্শক একটু বলি যে সেটি হচ্ছে যে সপ্তাহের শেষ কার্যদিবস। শেষ কার্যদিবসের শুরুতে যদি গতকালের অ্যাক্টিভিটি যদি একটু বলতে চাই, সেটা হচ্ছে যে নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে কিন্তু গতকাল কার্যক্রম শেষ হয় এবং প্রধান পুঁজিবাজার 65 পয়েন্ট সূচক কিন্তু গতকাল কমে কিন্তু পুঁজিবাজার কার্যক্রম শেষ হয়। আজকে যেটি কার্যক্রম আমরা দেখছি যে ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন চলছে। এখন 11:24 বলা চলে যে এই সময়ের মধ্যে আমরা দেখছি যে 14 পয়েন্ট বেড়েছে ডিএসসির প্রধান সূচক ডিএসসি এক্স 5487 পয়েন্ট অবস্থান করছে, 2 পয়েন্ট বেড়ে ডিএসসি সরিয়া সূচক অবস্থান করছে 1190 পয়েন্টে। এছাড়া ডিএসসি 13 সূচকটা অবস্থান করছে 2 পয়েন্ট বেড়ে অবস্থান করছে বলা হচ্ছে 2134 পয়েন্টে, 4 পয়েন্ট বেড়েছে ডিএসসির বিশেষায়িত সূচক। এছাড়া ৭৫,০৮১টি শেয়ারের হাত বদল হয়েছে, যার বাজার মূল্য আমরা দেখছি যে 253,86,00,০০০ টাকা। 92টি প্রতিষ্ঠানের শেয়ারের মূল্য অপরিবর্তিত অবস্থায় রয়েছে। এছাড়া 86টি প্রতিষ্ঠানের শেয়ারের মূল্য আমরা দেখছি নিম্নমুখী এবং বেড়েছে 213টি প্রতিষ্ঠানের শেয়ার দর। আমরা যে শীর্ষ যে টপ 20 রয়েছে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানগুলোর একটু প্রথমেই জানাতে চাই। সেটা হচ্ছে সাপল এলটি প্রতিষ্ঠানটির 34 টাকায় দরে প্রতিটি শেয়ার বিক্রি হচ্ছে, যার সর্বোচ্চ মূল্য দেখছি আমরা 30 পয়সা বেশি ছিল 34 টাকা 30 পয়সা, সর্বনিম্ন ছিল 31 টাকা 60 পয়সা। এছাড়া খান ব্রাদার্স পিপি ওভেন প্রতিষ্ঠানটি 152 টাকা 10 পয়সা দরে প্রতিটি শেয়ার বিক্রি করছে, যার সর্বোচ্চ মূল্য দেখছি আমরা 154 টাকা 20 পয়সা ছিল, সর্বনিম্ন দেখছি 150 টাকা 70 পয়সা ছিল। এছাড়া রবি মোবাইল অপারেটর প্রতিষ্ঠান 30 টাকা 70 পয়সা দরে প্রতিটি শেয়ার হাত বদল চলছে। 30 টাকা 90 পয়সা ছিল সর্বোচ্চ মূল্য এবং 30 টাকা ছিল সর্বনিম্ন। এছাড়া অরিয়ন ইনফিউশন প্রতিষ্ঠানটি 509 টাকা 50 পয়সা দরে প্রতিটি শেয়ার বিক্রি করছে, সর্বোচ্চ দেখছি আমরা 519 টাকা 20 পয়সা ছিল, সর্বনিম্ন 501 টাকা। তো সব মিলে বলা চলে যে আজকে শেষ কার্যদিবস ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে বাজার সহনীয় অবস্থায় থাকবে, এটি কিন্তু দাবি থাকে বিনিয়োগকারীদের। এদিকে শেয়ার বাজারের কারসাজির সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় 6 ব্যক্তি ও 1 প্রতিষ্ঠানকে 40,40,00,000 টাকা জরিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি। বুধবার অনুষ্ঠিত 972তম কমিশন সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। জানানো হয়েছে 2021 সালে 24 এপ্রিল থেকে 9 সেপ্টেম্বর পর্যন্ত পায়োনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানির শেয়ার দর কারসাজির দায়ে এনআরবি ব্যাংকের তৎকালীন প্রধান অর্থ কর্মকর্তা মোহাম্মদ কামরুল হাসানকে 75 লাখ টাকা জরিমানা করার পাশাপাশি পুঁজিবাজারে তাকে 5 বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। একই বছরে 24 মে থেকে 5 জুলাই পর্যন্ত নিউ লাইন ক্লোদিংসের শেয়ার দর কারসাজি করায় শেখ ফারুক আহমেদকে 30 কোটি 32 লাখ টাকা, মোহাম্মদ রিয়াজ মাহমুদ সরকারকে 1 কোটি 14 লাখ টাকা, আবুল বাশারকে 4 কোটি 2 লাখ, সরকার প্রিন্টিং অ্যান্ড পাবলিশিং এর 4 কোটি 28 লাখ, মোহাম্মদ সেলিমকে 1 কোটি 69 লাখ টাকা ও জামিলকে 2 কোটি 20 লাখ টাকা জরিমানা করেছে কমিশন। কয়েক দফা হাত বদল আর মধ্যস্বত্ব ভোগীদের দৌরাত্মে বাজার নিত্যপণ্যের দাম দিন দিন চড়া হলেও কৃষক পান না ন্যায্য মূল্য। ক্ষেত থেকে ফরিয়াদের হাতে তুলে দিতে হয় ফসল, এতে ভোক্তা বেশি দামে কিনলেও কৃষক হয় বঞ্চিত। পাইকার বা আড়তদারদের কাছে সরাসরি বিক্রির জন্য কৃষকদের নির্দিষ্ট বাজার তৈরির পরামর্শ সংশ্লিষ্টদের। নিয়াবুল হোসেন কোচির তোলা ছবিতে আবদুল্লাহ আল মামুন রুবেলের রিপোর্ট। খুলনার নতুন বাজারে প্রতি পিস লাউ বিক্রি হচ্ছে 60 টাকা। এছাড়া বরবটি, বেগুন, উচ্ছে সহ বিভিন্ন সবজি বিক্রি হচ্ছে 80 থেকে 120 টাকা কেজি দরে। যা নিয়ে ক্রেতাদের অভিযোগ থাকলেও বিক্রেতাদের দাবি আড়ত থেকে ক্রয় মূল্যের চেয়ে 5 থেকে 10 টাকা বেশি দামেই বিক্রি করছেন তারা। চাষিরা সরাসরি মাল আগে নিয়ে আসতো, এই মাল ওরাও কিনে রাখে 10 টাকা লাভ করি, সে 5 টাকা করে, আরেকজনে 5 টাকা করে, এইভাবে হাত বদল হইতে হইতে একটু দাম বৃদ্ধি হয়। তারা এসব পণ্যের কি মূল্য পান তা জানতে যাব এই অঞ্চলের সব থেকে বেশি সবজি উৎপাদিত হয় যেখানে সেই ডুমুরিয়া উপজেলার কৃষকের ক্ষেতে।
যে লাউ বাজার থেকে ভোক্তা 60 বা 70 টাকায় ক্রয় করেন তা কৃষক বিক্রি করে পান মাত্র 35 টাকা। বাজার দর আর কৃষকের মূল্যে এমন ব্যবধান প্রতিটি সবজিতেই। তাদের অভিযোগ, নিজেদের উৎপাদিত পণ্যের মূল্য নির্ধারণ কিংবা সরাসরি পাইকারের কাছে বিক্রির সুযোগ নেই। অনেক ব্যাপারী এক জায়গায় হয়ে যেটা নির্ধারণ করবে সেটাই আমাদের ফিক্স রেট হবে। সব কেজিতেই 5 টাকা 10 টাকা আমরা কম পাই। আর অর্ডারে ব্যাপারীর কাছে বিক্রি করে, ব্যাপারীরা বিভিন্ন জায়গায় নিয়ে ছাপড়ায় দেয়। ন্যায্য মূল্য নিশ্চিত ও বাজার মূল্য কমাতে কৃষকের জন্য নির্দিষ্ট বাজার গড়ে তোলার তাগিদ কৃষি বিভাগের। ভোক্তার সাথে লিঙ্কেজ, এই লিঙ্কেজটা আসলে যত দ্রুত সম্ভব করে দেওয়া যাবে, আসলে কৃষক ততই কিন্তু দ্রুত একটা ন্যায্য মূল্য পাবে। কৃষি বিপণন অফিসের দাবি, প্রতিটি উপজেলায় কৃষকের নির্ধারিত বাজার তৈরিতে উদ্যোগ নেওয়া হয়েছে। বাজারগুলো অনেক ইম্পর্টেন্ট হয়, গুরুত্বপূর্ণ হয়। এরকম একটা জায়গা সিলেকশন চাইলে আমার অফিসাররা নিজে নিজে গিয়ে করতে পারবে, এটা সকলের সমন্বয়ের দরকার আছে। খুলনা বিভাগের যশোর ও চুয়াডাঙ্গা জেলায় কৃষকের বাজার চালু হলেও তা বর্তমানে বন্ধ রয়েছে। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। সার কিনতে গিয়ে দিশাহারা যশোরের প্রান্তিক পর্যায়ের কৃষকরা। তাদের দাবি, চাহিদা মতো মিলছে না টিএসপি, ডিএপি ও এমওপি সার। অতিরিক্ত দামে কিনতে হচ্ছে এসব সার। প্রান্তিক ব্যবসায়ীরা সার সংকটের কথা বললেও কৃষি বিভাগ বলছে, সংকটের অজুহাতে কেউ অতিরিক্ত মূল্য নিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আবুল কালাম আজাদের ছবি ও জুয়েল মৃধার তথ্য নিয়ে রিপোর্ট। যশোরে চলতি মৌসুমে 1,32,651 হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। এসব জমি থেকে কাঙ্ক্ষিত ফসল ঘরে তুলতে ইউরিয়া, টিএসপি, ডিএপি ও এমওপি সার ব্যবহার জরুরি। কৃষকের স্বার্থে সরকার ডিলারের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে সার সরবরাহ করে, কিন্তু চলতি মৌসুমে কৃষক চাহিদা অনুযায়ী টিএসপি, ডিএপি ও এমওপি সার পাচ্ছেন না। তাদের দাবি, সারের দোকানে গেলে পর্যাপ্ত সার নেই বলে জানিয়ে দেয়া হচ্ছে। এছাড়া সংকটের অজুহাত তুলে প্রতি কেজি টিএসপি সারে 16 টাকা, ডিএপি ও এমওপি সারে 6 টাকা করে বেশি নেওয়া হচ্ছে। ঠিক মতন সার পাচ্ছি না, দোকানে গেলে দোকানদার কয় সার নাই। ইউরিয়াটাই ন্যায্য মূল্য পাচ্ছে, আর বাদ বাকি সার টাকা হলে আছে, না হলে নেই, দ্বিগুণ দামে কিনতে হচ্ছে। দরকার তো 10 বস্তা, আমার লাগবে দেশে 2 বস্তা। প্রান্তিক সার ব্যবসায়ীদের দাবি, ইউরিয়া সরবরাহ ঠিক থাকলেও অন্য সার চাহিদা মতো মিলছে না। সবচেয়ে বেশি লাগে টিএসপি, কিন্তু সেইটাই সব থেকে কম দিচ্ছে। চাহিদা ধরেন 100 বস্তা, আমাকে দেয় 15 বস্তা, ওরকম মাসে 10 বস্তা। সিন্ডিকেটের জন্য হয়, তারাই বললো আমাদের, আমরা সেই ভরসায় বসে আছি, তারা কবে পাবে আর আমরা কবে পাবো। তবে চাহিদার অর্ধেক বরাদ্দ পেলেও কৃষি বিভাগের দাবি, সারের কোনো সংকট নেই, আর সংকটের অজুহাতে কেউ অতিরিক্ত মূল্য নিলে নেওয়া হবে আইনগত ব্যবস্থা। এরকম কোনো পরিস্থিতির সৃষ্টি করতে চাই, আমরা আইনানুগ কঠিন ব্যবস্থা গ্রহণ করবে। সঙ্গে সঙ্গে মোবাইল কোডের আওতায় এনে তাকে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা, প্রয়োজনীয় ডিলারশিপ বাতিল সহ প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য তাদেরকে আমাদের নির্দেশনা দেওয়া আছে। কৃষি বিভাগের তথ্য মতে জেলায় চলতি আমন মৌসুমে বিভিন্ন সারের 1,844 মেট্রিক টন চাহিদা রয়েছে। বরাদ্দ পাওয়া গেছে 46,870 মেট্রিক টন, আর মজুত আছে 5,582 মেট্রিক টন। সময় সংবাদ, যশোর। বাগেরহাটে দুদিনব্যাপী কৃষি প্রতিরোধ ক্যাম্পেইন, কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন শুরু করেছে সোশ্যাল মার্কেটিং কোম্পানি এসএমসি। বুধবার দুপুরে ফকিরহাটের লখপুর বাজারে জমজম মেডিকেল হলে এই কর্মসূচির উদ্বোধন করেন এসএমসি পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ফারুক আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন এসএমসি বোর্ড পরিচালক ও সাবেক অর্থ সচিব সিদ্দিকুর রহমান চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তসলিম উদ্দিন খান, এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাইফ উদ্দিন নাসির। ক্যাম্পেইনে নারী ও শিশুদের হাতে কৃমিনাশক ভারমিসিড ট্যাবলেট তুলে দেন। অনুষ্ঠানে এসএমসি প্রধান কার্যালয় ও আঞ্চলিক দফতরের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কাতারে ইসরায়েলি বিমান হামলা, রুশ ইউক্রেন যুদ্ধে সত্ত্বেও বিশ্ববাজারে প্রায় অপরিবর্তিত রয়েছে জ্বালানি তেলের দাম। বার্তা সংস্থা রয়টার্স জানায়, বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুড অয়েলের দাম মাত্র 1 সেন্ট বেড়ে ব্যারেল প্রতি বিক্রি হয়েছে $67। মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়ামের ক্রুড দর বেড়েছে মাত্র 2 সেন্ট, প্রতি ব্যারেল বিক্রি হয়েছে $63.69। যদিও কাতারে ইসরায়েলি হামলার পর বিশ্ববাজারে তেলের দাম প্রায় 2% বেড়ে যায়। তবে হামলার পুনরাবৃত্তি হবে না বলে দোহাকে আশ্বস্ত করে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে সরবরাহে কোনো বিঘ্ন না ঘটায় স্থিতিশীল হয়ে আসে জ্বালানি তেলের বাজার।
দুর্গাপূজা উপলক্ষে ভারতে বাংলাদেশে ইলিশ পাঠানোর সিদ্ধান্তে খুশি পশ্চিমবঙ্গের মানুষ। অভ্যন্তরীণ চাহিদার কথা বিবেচনা করে 2014 সাল থেকে ইলিশ রপ্তানি বন্ধ রাখে বাংলাদেশ। তবে 2019 সাল থেকে আবারও দুর্গাপূজার আগে ইলিশ পাঠানো শুরু হয়। বিশ্বজিৎ দাসের ছবিতে সুব্রত আচার্যের রিপোর্ট। পশ্চিমবঙ্গ রাজ্যে স্থানীয়ভাবে ইলিশ ধরা হলেও সেই পরিমাণ রাজ্যের বিপুল চাহিদা মেটানোর জন্য যথেষ্ট নয়। তাই প্রতি বছর গুজরাট কিংবা মায়ানমার থেকে ইলিশ আমদানি করতে হয়। বিশেষ করে দুর্গাপূজার আগে ইলিশের চাহিদা বেড়ে যায় কয়েক গুণ। বাজারের চাহিদা নিয়ে অস্থিরতা কাটাতে প্রতি বছর পশ্চিমবঙ্গের ব্যবসায়ীরা বাংলাদেশ সরকারের কাছে ইলিশ আমদানির বিশেষ অনুমতি চায়। প্রতিবারের মতো এবারও সেই আবেদনে সাড়া দিয়েছে বাংলাদেশ সরকার। তবে দেশের স্বার্থ রক্ষায় রপ্তানির সঙ্গে যুক্ত করা হয়েছে বেশ কিছু শর্ত। অন্তর্বর্তী সরকারের বাণিজ্য মন্ত্রণালয় নীতিগতভাবে 1200 টন ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে। এতে খুশি পশ্চিমবঙ্গের আমদানিকারকরা। আশা করি আর এই যে মাছ প্রদান করা হয়েছে এটা একটা দুই বাংলার একটা সেতু বন্ধন, যেটা কিন্তু আমাদের এই দুই দেশের যে সম্পর্কটা আরো ভালো দিকে যেতে পারে, এটাতে কিন্তু অনেকটা কার্যকারী হবে। বাংলাদেশের ইলিশের প্রতি তো টান থাকবে, অধিকাংশ তো আমাদের এখানে তো ওপার বাংলা ইলিশ। খুবই ভালো খবর, বাংলাদেশে ইলিশ আসছে। বাংলাদেশে ইলিশের অপেক্ষায় আমরা থাকি। 2024 সালের আগস্টের পর প্রতিবেশী দুই দেশের সম্পর্কে টানাপোড়েন বেড়েছিল। তবে এর মাঝেও ভারতের জন্য ইলিশের এই বিশেষ বাণিজ্যিক চালানকে অনেকে দুই দেশের সম্পর্কের নতুন সুবাতাস হিসেবে দেখছেন। সুব্রত আচার্য, সময় সংবাদ, কলকাতা। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। আদায় ব্যবস্থা ডিজিটাইজ না হলে বাড়বে না কর জিডিপির অনুপাত, পর্যবেক্ষণ এনবিআরের। দ্রুতই জনবল সংকট কাটিয়ে ওঠার আশা, বাণিজ্য হয়রানি বন্ধে স্বচ্ছতা নিশ্চিতের দাবি। বাগেরহাটে ডাকা 48 ঘন্টার হরতালে স্থবির মোংলা সমুদ্র বন্দর। ভারতের কঠোর আমদানি নীতিতে বেনাপোল বন্দরে দ্বিপাক্ষিক বাণিজ্যে ধস, সংকট কাটাতে কূটনৈতিক তৎপরতার দাবি। এবং শেয়ার কারসাজির প্রমাণ, 7 ব্যক্তি প্রতিষ্ঠানকে 44 কোটি 40 লাখ টাকা জরিমানা। পুঁজিবাজারে 5 বছরের জন্য নিষিদ্ধ এনআরবি ব্যাংকের সাবেক সিএফও কামরুল হাসান। এই ছিল এই সময় বাণিজ্য। সঙ্গে থাকুন সময়।